আচ্ছা, গুড মর্নিং। দেখো, আগের দিনকার আমরা যেটা পড়েছিলাম বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্লাস 10-এর যে সিকোয়েন্স ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়ার আমরা সমস্ত ঘটনা সম্পর্কে পড়েছি, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদ্ধতিগুলো সম্পর্কে। এবার আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নদীর কাজ। বহির্জাত প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে নদীর কাজ। আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন রকমের বহির্জাত প্রক্রিয়া হয়ে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নদীর কাজ। সেই আমাদের যতগুলো বৈদ্যুতিক প্রক্রিয়া হয়ে থাকে বা বিভিন্ন ঘটনাবলী ঘটে থাকে, তার মধ্যে তিনটে জিনিস তোমাদের সিলেবাসে আছে: নদীর কাজ, হিমবাহের কাজ এবং বায়ুর কাজ। তো চলো আমরা প্রথমে নদীর কাজটা পড়ি। তো নদীটাকে আমরা দুটো পার্টে পড়বো, আজকের একটা পার্ট পড়বো, পরের একটা নদীর সৃষ্ট ভূমিরূপগুলো আলাদা পার্টে পড়বো। তো দেখো, নদীর কাজ, নদী কাকে বলে প্রথমে আমরা জানবো। আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যত ধরনের বহির্জাত প্রক্রিয়া হয় তার মধ্যে নদীর ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে ব্যাপারটা? আমাদের প্রায় 70% কাজকর্ম বা মানে ভূমিরূপ গঠনকারী যে সমস্ত কাজকর্ম বলতে পারো, বা ভূমিরূপের পরিবর্তনকারী যে কাজকর্ম, সেটা করতে সাহায্য করে কিন্তু নদী। 70% কাজ করে নদী। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু নদী আমাদের বিস্তৃত হয়ে আছে। তো এই নদী কাকে বলে? দেখো, নদী হচ্ছে কি একটা, মানে এক কথায় নদী হলো এক ধরনের স্বাভাবিক জলধারা। বুঝতে পারলে একটা, নদী হচ্ছে এক ধরনের স্বাভাবিক জলধারা। এই স্বাভাবিক জলধারা যখন কোনো একটা উচ্চভূমি অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, কোনো একটা উচ্চভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়, বা কোনো একটা উৎস অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, কোনো পার্বত্য অঞ্চল, উচ্চভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এই ভূমির ঢাল বরাবর সেটা বাহিত হয়ে যাবে। ভূমির ঢাল বরাবর বাহিত হবে একটা নির্দিষ্ট খাতের মধ্য থেকে, এবং সেটা বাহিত হয়ে গিয়ে কোনো সাগর, মহাসাগর, কোনো বড় জলাশয় কিংবা কোনো হ্রদে গিয়ে পতিত হবে, বা যাকে আমরা বলে থাকি নদীর মোহনা। এই যে মোহনায় যে পতিত হচ্ছে, এই যে স্বাভাবিক জলধারাটা, তাকে আমরা বলে থাকি নদী। বুঝতে পারলে ওটা? নদী তাহলে কাকে বলে? যে নদী একটা উৎস অঞ্চল থেকে উৎপন্ন হবে, কোনো উচ্চভূমি, কোনো পার্বত্য অঞ্চল বা উৎস অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার পর একটা নির্দিষ্ট খাতের মধ্য থেকে ভূমির ঢাল বরাবর উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হবে, এবং কোনো মোহনায় বা কোনো সাগর, মহাসাগর, হ্রদ, বড় জলাশয়ে গিয়ে পতিত হবে, তাকে আমরা বলি নদী। আচ্ছা, একটা দেখবে যে আমরা একটা জিনিস খেয়াল করবে, কখনো কখনো আমরা কাউকে আমরা নদী বলি, আবার কাউকে আমরা নদ বলি, তাই না? এটাকে নদ বলি আমরা। অ্যাকচুয়ালি নদী আর নদটা কী হয়, এটা স্ত্রীলিঙ্গ বোঝাতে সাহায্য করে এবং এটা পুংলিঙ্গকে বোঝাচ্ছে। নদ, দেখবে যে সমস্ত জিনিসগুলো বা নদীগুলোর বা নদগুলোর নাম দেখবে মেয়েদের নামের মতন বা ছেলেদের নামের মতন, তাকে আমরা বলবো নদ। মেয়েদের মতো নামের মতন তাকে আমরা বলবো নদী। যেমন গঙ্গা, যমুনা, এগুলো সব কিন্তু নদী। আর নদ কী আসতে পারে? যেমন দামোদর, দামোদর নামটা ছেলেদের মতন লাগে না? বা ব্রহ্মপুত্র, এই যে নদগুলো, এগুলোকে আমরা বলবো নদ। দামোদর নদ, ব্রহ্মপুত্র নদ, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে তো? তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, এই যে নদী, আমাদের নদী হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে জলচক্র সংঘটিত হয় আমাদের, সেই জলচক্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু আমাদের এই নদী। জলচক্র মানে জানো, আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এই সমস্ত তিনটে মাধ্যম বা তিনটে যে মণ্ডল আছে, সেই মণ্ডলের মধ্যে জল যে চক্রাকারে যে আমাদের আবর্তিত হয়, তাকে আমরা এক কথা বলে থাকি কি? তাকে আমরা এক কথা বলে থাকি জলচক্র। জলের যে আবর্তন বা জলের যে চক্রাকার পদ্ধতি, তাকে আমরা বলে থাকি জলচক্র। ধরো একটা বিশাল বড় সমুদ্র অঞ্চল আছে, সেই সমুদ্র অঞ্চলে কি হলো না, আমাদের সূর্যের তাপমাত্রার ফলে আমাদের কি হয়, সূর্যের তাপমাত্রার ফলে আমাদের ধরো জল বাষ্পীভূত উপরের দিকে উঠে যাচ্ছে। সেই বাষ্পীভূত জল যখন উপরের দিকে উঠলো, সেখানে কি হয়, ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে, এবং মেঘ সেই বৃষ্টিপাত রূপে আমাদের ভূপৃষ্ঠের উপরে ঝরে পড়ে। সেই যে ভূপৃষ্ঠের উপরিভাগে ঝরে পড়া যে অবক্ষেপণ বা বৃষ্টিপাতটা, সেটা কি হয়, তখন ভূপৃষ্ঠের উপরিভাগে আবার সেই পার্বত্য অঞ্চল থেকে একটা জলপ্রবাহ বা স্বাভাবিক জলপ্রবাহের দ্বারা আবার বয়ে চলে আসে, অর্থাৎ যেটা আমাদের নদী। এই যে নদী, দেখো, তার জলচক্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন এখানে বাষ্পীভূত হচ্ছে, একটা বাষ্পীভবন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেমন ঘনীভবন একটা গুরুত্বপূর্ণ অংশ, বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ অংশ, তেমন নদী প্রবাহটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা বলতে পারি জলচক্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু হচ্ছে নদী। তো এই হচ্ছে ব্যাপারটা। তো জলচক্র করতে সাহায্য করে। তো আমরা এবারে পড়বো যেটা, যে এই যে নদীর অবস্থা, আমাদের যে ভূপৃষ্ঠ উপরে যে নদীর অবস্থা, নদীর সংক্রান্ত আমাদের কিছু পরিভাষা আমাদের আছে। সেগুলো কি? নদী কাকে তো বলে বুঝলাম, নদী কাকে বলে। এবার আমরা পুরো নদী, নদী অববাহিকা বা উপত্যকা কাকে বলে? মানে হচ্ছে সেই নদীর শাখা নদী, উপনদী, বা তার যে আরো অন্যান্য শাখা নদী, মানে উপনদীর উপনদী, সমস্ত জিনিস নিয়ে যখন একটা বিশাল বড় অঞ্চলের উপরে তার প্রভাব বিস্তার করবে। ধরো, হতে পারে কি, আমার একটা পার্বত্য অঞ্চল থেকে আমার নদী উৎপন্ন হচ্ছে, ভূমির ঢাল বরাবর সে কি হয়েছে, আমার এখানটায় এটা কোনো জলাশয়কে পতিত হচ্ছে, সাগর, মহাসাগর, যাই হোক পতিত হচ্ছে। আবার নদীটা তো শুধু সিঙ্গেলভাবে প্রবাহিত হয়নি, তার দেখা যাচ্ছে কি এখান থেকে উপনদী এসছে, বিভিন্ন রকম উপনদী দেখতে পাচ্ছি আমরা, তাই তো?
একটা উপনদী গেছে এদিকে, এই যে একটা উপনদী এসছে, একটা উপনদী এসছে, এখান থেকে বেরিয়ে গেছে, এখান উপরে বেরিয়ে গেছে একটা নদী, একটা নদী, এবং সেটা নয় এখানে হয়তো শাখা নদী একটা বেরিয়ে যেতে পারে। তো এখন এই যে নদীটা যতদূর পর্যন্ত তার আমার প্রভাবটা থাকবে, ধরো এই নদীটা তার পলি সঞ্চয়, তার বন্যা, তার ইত্যাদি ইত্যাদি যতদূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করবে, তখন তাকে আমরা বলে থাকি সেই নদীর উপত্যকা অঞ্চল। ঠিক আছে, আমাদের বিশ্বের সব থেকে বড় নদী উপত্যকা অঞ্চল কে জানো? আমাদের সবথেকে বিশ্বে, ধরো এই যে নদীটা, আমাদের এই যে নদীটা গেছে, তো তার নদীর জলটা প্লাবিত হলে ধরো আমার এতদূর পর্যন্ত প্লাবিত জল চলে আসছে, তারপর ধরো তার পলিটা জমলে এতদূর পর্যন্ত, মানে নদীর প্রভাবটা যতদূর অঞ্চল পর্যন্ত থাকবে, সেই অঞ্চলটা সামগ্রিক অঞ্চলটাকে আমরা বলে থাকি নদী অববাহিকা অঞ্চল। আর নদী উপত্যকাটা কি? নদী উপত্যকায় যে খাত, যে খাতের মধ্যে থেকে জলটা আমার বয়ে আসছে, যে নদী, নদী উপত্যকা তাহলে কি বললাম, যে একটা খাতের মধ্যে থেকে যে জলটা আমার, এই যে একটা খাত, সেই খাতের মধ্যে যে জলটা বয়ে আসছে, তাহলে আমার বলছে নদী উপত্যকা, আর এটা বলছি নদী অববাহিকা। আমাদের পৃথিবীর সব থেকে বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল হচ্ছে কে বলে জানো তো? আমাদের আমাজন নদী। আমাজন নদী অববাহিকা অঞ্চল, যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন নদী অববাহিকা অঞ্চল, সেটা কিন্তু বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল, যার আয়তন প্রায় 70.50, অর্থাৎ 70.50 লক্ষ বর্গ কিমি। ঠিক আছে, এত লক্ষ বর্গ কিমি এরিয়া, তার এত বড় এরিয়া, আমাদের যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অ্যামাজন নদীটা আছে, তার এত বড় চওড়া উপত্যকা এবং তার বিভিন্ন শাখা নদী উপনদী সমস্ত কিছু মিলিয়ে এত বড় একটা অববাহিকা অঞ্চল তৈরি করে। এবং আমাদের ভারতবর্ষ, তাহলে কে বললাম? এটা হচ্ছে আমাজন। এটা কি বিশ্বের সব থেকে বৃহত্তম। আর আমাদের ভারতের কে? গঙ্গা, গঙ্গা নদী অববাহিকা অঞ্চল। ঠিক আছে, গঙ্গা নদী অববাহিকা অঞ্চল ভারতের সব থেকে বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল, যার আয়তন কত? 9.5 লক্ষ কিমি। বুঝতে পারলে ব্যাপারটা? 9.52 লক্ষ বর্গ কিমি, অর্থাৎ এত বড় নদী অববাহিকা অঞ্চল আমাদের গঙ্গা নদী, ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর আমরা বলবো ধারণ অববাহিকা অঞ্চল কাকে বলে? নদী অববাহিকা অঞ্চল বুঝতে পারলে তো? নদী অববাহিকা অঞ্চলটা কি? দেখো, নদী অববাহিকা অঞ্চল হচ্ছে যে নদীটার টোটাল আয়তনটা বড়। ঠিক আছে, ভালো জিনিসটা বলবো, দীর্ঘতম আর বৃহত্তমের মধ্যে গুলাবে না কিন্তু। ধরেন নদী আমার কতদূর অঞ্চল প্রভাব পড়েছে, তার টোটাল এই অঞ্চলটাকে আমরা বলছি বৃহত্তম। আর দীর্ঘতমটা কি না, কত দূর লম্বা সে বয়ে চলেছে, এই যে টোটাল যে লেন্থটাকে, এটাকে আমরা বলছি দীর্ঘতম। নীল নদ হচ্ছে ভারতের পৃথিবীর দীর্ঘতম নদী। আর আমাজন হচ্ছে পৃথিবীর হচ্ছে বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল। বুঝতে পারলো একটা? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল আমাজন, আর দীর্ঘতম নদী হচ্ছে কে? আমাদের নীল নদ। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ধারণ অববাহিকা কাকে বলে সেটা আমরা পড়ি। দেখো, ধারণ অববাহিকা হচ্ছে যে উৎস অঞ্চল থেকে নদী আমার কি করে না জল নিয়ে আসে। অর্থাৎ ধরো নদী একটা কোনো পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এরকম যে পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে সব নদী, তো ছোটো ছোটো জলধারা মিলিত হচ্ছে। ঠিক আছে, ছোটো ছোটো জলধারা মিলিত হচ্ছে। এই যে মিলিত হয়ে যে জলধারাটা আমার আসছে, ঠিক আছে, এখানকার জলধারা মিলিত হচ্ছে। এই যে পার্বত্য অঞ্চলটাতে যে নদীটা আমার, যে ছোটো ছোটো জলধারাগুলো, একটা জলের উৎস অঞ্চল টোটালটা। ঠিক আছে, এই উৎস অঞ্চল হওয়ার পরে এবার নদীটা আমার বয়ে চলেছে, হয়তো একটা দুটো নদী উপনদী বা বিভিন্ন জায়গা থেকে আসছে। তাহলে নদীর মেইন যে উৎস অঞ্চল, যেখানে ছোটো ছোটো জলধারা, যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একটা বড় জলধারা মিলিত হয়ে যখন একটা বড় নদী তৈরি করছে, এই যে জলধারের যে উৎস অঞ্চলটাকে আমরা বলে থাকি কি, তার ধারণ অববাহিকা অঞ্চল। যেমন আমাদের গঙ্গা নদী, গঙ্গা নদী যে তোমার হচ্ছে কি, এই যে ধরো আমার একটা ভাগীরথী নদী এসছে কোথা থেকে? গোমুখ গুহা থেকে। এদিক থেকে আমার কি এসছে? অলকানন্দ এসছে। তার সাথে ছোটো 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 নদী আমার মিলিত বিভিন্ন প্রয়াগে মিলিত হয়েছে। দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর সেটা আমাদের যে হরিদ্বার পর্যন্ত এসছে। এই যে টোটাল যে অঞ্চলটা, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলে থাকি গঙ্গার ধারণ অববাহিকা অঞ্চল। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে নদী অববাহিকা আর ধারণ অববাহিকার মধ্যে কিন্তু দুটো পার্থক্য তোমরা বুঝতে পারলে। তারপর যেটা আর একটা পরিভাষা তোমাদের এখানটা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার জলবিভাজিকা। জলবিভাজিকা, দেখো জলবিভাজিকাটিকে, তাই তো, জলবিভাজিকার মানে কথাটা তোমরা কিন্তু বুঝলেই বুঝতে পারবে যে জলবিভাজিকা, এই কথাটার মধ্যে তো তুমি তো অ্যান্সার পেয়ে যাচ্ছ, যে জলকে বিভাজন করে, অর্থাৎ দুটো জল ব্যবস্থাকে বিভাজন করছে। বলতে পারো যখন কোনো উচ্চভূমি কি হয়, ধর এখান থেকে আমার একটা উচ্চভূমি আছে, এদিক থেকে পার্বত্য অঞ্চল থেকে ধর একটা নদী ব্যবস্থা আমার পৃথক করে দিচ্ছে, যে এখানে পৃথক করে দিচ্ছে, এই দিক থেকে ধর একটা নদী ব্যবস্থা আমার প্রবাহিত হয়েছে, ঠিক আছে, যেটা ওদিকে প্রবাহিত চলে যাচ্ছে। যখন কোনো উচ্চভূমি বা কোনো পার্বত্য অঞ্চল বা কোনো মালভূমি অঞ্চল আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে দুটো নদী ব্যবস্থাকে সম্পূর্ণ পৃথক করে দিচ্ছে, দুটো নদী ব্যবস্থাকে কিন্তু একসাথে মিশতে দিচ্ছে না, তাকে আমরা বলে থাকি কি,
জলবিভাজিকা। আমাদের ভারতবর্ষের এরকম অনেকগুলো জলবিভাজিকা আছে, যেমন হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বত, যেটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কৃষ্ণা নদী, গোদাবরী নদী, এই সমস্ত নদীগুলো চলে যাচ্ছে। আবার তোমার এদিকে চলে যাও, দক্ষিণ ভারতে, সরি আমাদের পশ্চিম দিকে চলে যাচ্ছে কি পেরিয়ার নদী, মান্ডবী নদী, ইত্যাদি নদী। তারপরে আমাদের যে ভারতের মাঝখানে যে বিন্দু পর্বতটা আছে, ভারতবর্ষের মাঝখানে কি আছে, বিন্দু পর্বত আছে। হ্যাঁ, এইখানে একদম সেই মাঝখান বরাবর বিন্দু পর্বতটা আছে। বিন্দু পর্বত কি করছে, এদিকে উত্তর দিকে যে নদ নদী ব্যবস্থা সেটা আলাদা করেছে, দক্ষিণ ভারতের নদ নদী ব্যবস্থাকে আলাদা করে দিচ্ছে। আবার ধরো এখান থেকে আমাদের পশ্চিমঘাট পর্বতটা আছে, পশ্চিমঘাট পর্বত দিকে একটা নদী দিকে চলে যাচ্ছে, এদিকে নদী চলে যাচ্ছে। তাহলে এরকম যে জলবায়ু অঞ্চলগুলো, এগুলো আমরা বলি কি জলবায়ু, বড় বড় উচ্চভূমি পার্বত্য হবে। তাহলে আমাদের ভারতবর্ষের উত্তর বাহিনীর নদ নদী এবং দক্ষিণ বাহিনীর নদ নদীগুলো পৃথক করেছে কে, বিন্দু পর্বত, একদম ভারতবর্ষের মাঝ বরাবর, ঠিক আছে, পশ্চিম পূর্বে বিস্তৃত এই বিন্দু পর্বত। আর দেখো এই যে সবুজ আমরা দেখতে পাচ্ছ, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম না, নদী অববাহিক অঞ্চল, দেখো এগুলো সবাই একটা নদী অববাহিক অঞ্চল। এই সবুজটা হচ্ছে আমাদের গঙ্গা নদী অববাহিক অঞ্চল, এই হলুদটা হচ্ছে সিন্ধু নদী, এই যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদী নদ অববাহিক অঞ্চল। তারপরে ধরো তোমার হচ্ছে কি দক্ষিণ ভারতের সবথেকে বৃহত্তম গোদাবরী নদী অববাহিক অঞ্চল, তারপরে কৃষ্ণা নদী অববাহিক অঞ্চল, এখানে মহানদী, কাবেরী, হ্যাঁ, এখানে তোমার তাপ্তি নদী, নর্মদা নদী, বিভিন্ন রকম নদী অববাহিক অঞ্চল তৈরি করেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে তোমাদের তিনটে টার্মিনোলজি বুঝতে পারলে, হ্যাঁ, ধারণা অববাহিকা, নদী উপত্যকা, নদী অববাহিকা এবং হচ্ছে তোমার জলবিভাজিকা, বুঝতে পারবে ওটা। তারপর আমরা চলে যাব নদীর যে বিভিন্ন গতিগুলো আছে, ঠিক আছে, নদীর বিভিন্ন গতি আমরা খুব ভালো করে জানি। নদীর অ্যাকচুয়ালি একটা কটা গতি থাকে, নদীর তিনটে গতি থাকে। এটা ছোটোবেলা তোমরা একটু পড়েছো, হয়তো ডিটেলস পড়োনি, আজকে সেটা ডিটেলস পড়বে। দেখো নদী যখন পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়, পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে, ঠিক আছে, সে কী করে একদম এরকমভাবে তিনটে প্রভাব আমরা তো দেখতে পাবো, ঠিক আছে, নদীর তিনটে প্রভাব আমরা দেখতে পাবো। কী কী দেখতে পাবো, নদী পার্বত্য অঞ্চলে যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলে থাকি পার্বত্য প্রবাহ, তখন তাকে আমরা বলে থাকি পার্বত্য প্রবাহ। তাহলে আমরা প্রথম থেকে পড়ে আসছি কি, নদী পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, খুব ভালো কথা। তাহলে পার্বত্য অঞ্চল থেকে এটা উৎপন্ন হয়ে সে এগোচ্ছে, সমভূমিতে পড়লো, পর্বতের পাদদেশ অংশ সেটা সমভূমি অঞ্চলে পড়লো, সমভূমি অঞ্চলে পড়ার পরে সেটা আরও বদ্বীপ প্রবাহের উপরে পড়ে গিয়ে আমার কোনো সাগর মহাসাগরে পতিত হবে। এখন এই পার্বত্য প্রবাহ, যাকে আমরা বলে থাকি উচ্চ গতি, পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি। তারপর আমাদের আছে কি সমভূমি প্রবাহ, নদী পার্বত্য অঞ্চল পেরিয়ে সমভূমিতে পতিত হবে, ঠিক আছে, সমভূমিতে পতিত হবে, যাকে আমরা বলে থাকি কি নদীর মধ্যগতি। আর একটা আছে তোমার হচ্ছে কি বদ্বীপ প্রবাহ, একদম নদী ঠিক আমাদের মোহনার ঠিক কাছাকাছি পৌঁছে গেছে, অলরেডি বদ্বীপের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, যেটাকে বদ্বীপ প্রবাহ বলে, যাকে আমরা বলে থাকি নিম্ন গতি, নদীর নিম্ন গতি বলে থাকি এটাকে আমরা, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, সমভূমি প্রবাহ বা মধ্যগতি, বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি, এই তিনটে প্রবাহ আমরা দেখতে পাই। এবারে পড়বো যেটা, এই তিনটে প্রবাহের মধ্যে আমরা কী কী কাজ দেখতে পাবো। দেখো পার্বত্য প্রবাহ মানে উচ্চ গতি, আমরা যদি তিনটে গতিকে আমাদের মানব জীবনের সাথে তুলনা করি, এটাকে আমরা বলে থাকি নদীর যৌবনকাল, এটাকে বলা থাকে নদীর পরিণতকাল এবং এটাকে বলা থাকে নদীর বার্ধক্য পর্যায়। তো নদীর যৌবন পর্যায়ে দেখো, যেখানে আমাদের যেমন কি যৌবন পর্যায়ে আমরা যেমন খুব তাজা তরুণ্য থাকে, আমাদের হচ্ছে কি যেমন এনার্জি ভরপুর থাকে, ঠিক তেমনি এই পার্বত্য অঞ্চলে নদীর ঢাল বিশাল থাকার কারণে কিন্তু নদী এখানে কী হয়, প্রচুর পরিমাণে কিন্তু গতিশীল থাকে, অর্থাৎ ব্যাপক শক্তি এখানটায়। দেখো ঢাল বেশি, তো ঢাল বেশি হলে কী হবে, নদীর গতিবেগ বেশি হবে, আর গতিবেগ বেশি হলে কী হবে, নদীর ক্ষয় কাজ বৃদ্ধি পাবে। তাহলে নদীর পার্বত্য প্রবাহের মেন কাজ হচ্ছে ক্ষয় কাজ, ঠিক আছে, নদীর পার্বত্য প্রবাহের মেন কাজ কি বললাম, নদীর পার্বত্য প্রবাহের মেন কাজ হচ্ছে ক্ষয় কাজ, ঠিক আছে। এই ক্ষয় কাজটা নদী এখানে কিন্তু বেশি করে থাকে। এছাড়া এই ক্ষয় কাজের পাশাপাশি যে ক্ষয়জাত পদার্থগুলো তৈরি হয়, সেগুলো কী হবে, এই নদীর যে বেগ সম্পন্ন যে গতি বা জলধারা, তার দ্বারা এখানে কী হবে, বাহিত হয়ে চলে আসবে। তাহলে এখানে কিন্তু বহন কাজটাও হয়ে থাকে অল্প পরিমাণে। তাহলে ক্ষয় কাজ মেন, বহন কাজ তারপরে যে মধ্যগতিতে যখন নদীর ঢাল কমে যাচ্ছে, তখন এখানে ক্ষয় কাজটা তুলনামূলক কমে যাবে, একদম বলতে গেলে কমে যাবে। এখানে হবে মেনলি বহন কাজ, ঠিক আছে, এখানে মেনলি হবে কিন্তু বহন কাজ। নদীর মধ্যগতির প্রধান কাজ কি, বহন কাজ। এছাড়া খুব সামান্য পরিমাণে ক্ষয় হয়, তাই ছোটো করে লিখলাম খুব সামান্য পরিমাণে। আর ক্ষয় বহনের থেকে একটু কম, কিন্তু ক্ষয়ের থেকে বেশি সঞ্চয় কাজ হয়। একটু সঞ্চয় কাজ এখানে হালকা আমরা দেখতে পাবো নদীর মধ্যগতিতে। আর নদীর নিম্নগতিতে কিন্তু মেন কাজ হচ্ছে সঞ্চয় কাজ। নদীর এখানে ঢাল একদম পুরো স্থির হয়ে যায়, বলতে গেলে নদীর প্রবাহ তেমন আর থাকেই না, ঠিক আছে। যেমন আমাদের বিদ্যুৎ যখন তার গতিশক্তি হারিয়ে ফেলে আর কোনো বোঝাকে বয়ে নিয়ে যেতে পারে না,
তখন কি হয়, সব এখানটা চারিদিকে সব সেডিমেন্টেশন হতে থাকে, এবং সেডিমেন্টেশন হয়ে বিভিন্ন রকমের ভূমিরূপ, যেমন পলল ভূমি বা আমাদের স্বাভাবিক বাঁধ বা ধরো বদ্বীপ, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে থাকে নদীর নিম্নগতিতে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের দেখো, এই যে নদীর নিম্নগতি, উচ্চগতি, মধ্যগতি বলছি, যখন এই সমস্ত জিনিসগুলো যখন একটা নদীর মধ্যে থাকবে, একটা নদীর মধ্যে তিনটে প্রবাহ আমরা দেখতে পাবো, তাকে আমরা বলে থাকি কি আদর্শ নদী। তাহলে আদর্শ নদী কাকে বলে বললাম? যে নদী প্রবাহে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি বা মার্গত্য প্রবাহ, সময় প্রবাহ, বদ্বীপ প্রবাহ, তিনটে গতিই আমরা দেখতে পাবো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি বলো? আদর্শ নদী। আমাদের ভারতবর্ষের গঙ্গা নদী হচ্ছে আদর্শ নদী। বুঝতে পারলে? এটা ভারতবর্ষের যে গঙ্গা নদীটা, সেটা হচ্ছে একটা আদর্শ নদী। দেখো, যদি গঙ্গার আদর্শ নদী কেন বলি, দেখো ব্যাপারটা হচ্ছে কি, গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে গোমুখ গুহা থেকে, গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে সেটা কি করছে? হরিদ্বার, হরিদ্বারের পর্যন্ত আমাদের এটাকে আমরা বলে থাকবো কি নদীর উচ্চ প্রবাহ বা কি পার্বত্য প্রবাহ। হরিদ্বার থেকে ঠিক ঝাড়খণ্ডের রাজমহল, রাজমহল পাহাড় পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি নদীর মধ্যগতি। আর রাজমহল পাহাড় থেকে আমাদের বঙ্গোপসাগর, এ পর্যন্ত আমরা এটাকে বলি নদীর নিম্নগতি। তাহলে আমাদের গঙ্গা নদীতে কিন্তু এটা আমরা দেখতে পাই। তাই গঙ্গা নদী হচ্ছে একটা আদর্শ নদীর আদর্শ উদাহরণ, গঙ্গা নদী, কারণ ভারতবর্ষের মুছে দিলাম এটা, ঠিক আছে। তারপরে চলে যাবো, এই যে নদী প্রবাহ যে বলছি, নদীর মধ্যে কত পরিমাণে জল যাচ্ছে না যাচ্ছে, তার একটা কিন্তু আমরা প্রভাব নির্ণয় করে থাকি, যেটা হচ্ছে কিউ সেক এবং কিউ মেক, দুটো আমাদের একক আছে, কিউ সেক অ্যান্ড কিউ মেক। দেখো, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর এফিস পদ্ধতি। কেমন হবে না, সিজিএস পদ্ধতি কোনটা? কিউ মেক। নদীর জলপ্রবাহ যে হয় তার পরিমাপ করি আমরা এই একক দুটির মাধ্যমে। কি করে ভাবে করি না, জল কোনো জায়গায় যাচ্ছে, সেখানে আমরা প্রতি সেকেন্ডে কত ঘন মিটার জল প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলে থাকি কিউ মেক। দেখো, এই যে মেক, মেক ফর, তাহলে কি বললাম? ঘন মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো, মিটার, মেক ফর মিটার, এটা শুধু মনে রাখলেই হবে। অনেকে কিউ মেক অ্যান্ড কিউ সেক অনেকে কিন্তু গুড়িয়ে ফেলে, ঠিক আছে। এই কিউসেক আর কিউমেক কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে। কিউসেকটা কি? কিউসেক হচ্ছে কি ঘনফুট পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলে থাকি কিউ সেক। দেখো, তাহলে কিউ মেক, মেক ফর মিটার মনে রাখবে, বাকিটা হচ্ছে তোমার ঘনফুট কিউসেক, ব্যাস, কথা হচ্ছে এটাই। এটা মনে রাখলে কিন্তু হবে। তাহলে নদীর জলপ্রবাহের আমাদের দুটো একক বুঝতে পারলে, এটা হচ্ছে কিউ মেক, এটা হচ্ছে কিউসেক। ক্লিয়ার পর্যন্ত? চলো, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে এই যে নদীর আমাদের কত রকমের হয়। নদীর কিছু কিছু মানে টার্ম যেগুলো আছে, যেমন আমরা বলে থাকি কি নিত্যবহ ও অনিত্যবহ নদী, এটা জানি আমরা। নদীর জলপ্রবাহের এই অনুযায়ী নদীকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি নিত্যবহ। তাহলে নদীতে জলপ্রবাহ অনুযায়ী আমরা ভাগ করছি নিত্যবহ ও অনিত্যবহ, ঠিক আছে। অনিত্যবহ এবং নিত্যবহ, নিত্যবহ মানে কি নিত্যবহ, নিত্য যে বহন করে যায়, অর্থাৎ যে নদীতে প্রতিনিয়ত জল প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলবো কি নিত্যবহ। অর্থাৎ যে সমস্ত নদ নদীগুলো মূলত আমাদের কি হয় বরফ গলা জলে পুষ্ট, যে সমস্ত নদ নদীগুলো বরফাবৃত পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আসে, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলে থাকি কি, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলে থাকি নিত্যবহ নদী। কারণ বরফ সারা বছর বলছি এবং সারা বছর জলপ্রবাহ দেখতে পাচ্ছি। যেমন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে নদ নদীগুলো প্রবাহিত হচ্ছে, বেশিরভাগটাই সব কি নিত্যবহ নদী। আর অনিত্যবহ নদী কোনটা? যে সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে না, মূলত বর্ষার জলে পুষ্ট, বর্ষাকালটাতে প্রচুর জল দেখতে পাই, তারপর আমরা আর জল দেখতে পাই না বা খুব জলের পরিমাণটা কমে যায়, তাকে আমরা বলবো কি অনিত্যবহ নদী। আমাদের টপোগ্রাফিক্যাল মানচিত্রে এই নিত্যবহ অনিত্যবহ নদীগুলোকে দুটো কালার দিয়ে আমরা চিহ্নিত করি। নিত্যবহ নদীকে আমরা টপোগ্রাফিক্যাল মানচিত্রে কী দিয়ে কালার নিয়ে চিহ্নিত করি জানো তো? এই নীল কালির কালার দিয়ে, বুঝতে পারবো একটা। আর এই যে অনিত্যবহটা হচ্ছে কি, অনিত্যবহটা হচ্ছে তোমার হচ্ছে কি কালো কালি কালার দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। এর চেয়ে ব্যাপার। তারপরে কি নদীর প্রবাহ পথ অনুযায়ী আমরা নদীকে দুভাগ ভাগ করে থাকি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্তর্জাতিক নদী, আর একটা হচ্ছে তোমার অন্তর্দেশীয় নদী। অর্থাৎ যখন একটা নদী, যখন আমাদের এরকম পাশাপাশি আমাদের দুটো দেশ আছে, ঠিক আছে, পাশাপাশি আরও দুটো দেশ আছে, কোনো নদী একটা উৎপন্ন হওয়ার পর এখান থেকে ধরো এই দেশে উৎপন্ন হয়েছে, সে প্রবাহিত হয়ে গিয়ে এখানে
পতিত হচ্ছে, এখানে আমার পতিত হচ্ছে কোন মহাসাগরে। তার 3টে দেশের উপর থেকে প্রবাহিত হলো। আজকের মধ্যে দেখো ব্রহ্মপুত্র নদের কথা যদি বলি আমরা, তাহলে কি দেখতে পাবো? ব্রহ্মপুত্র নদটা 3টে দেশের উপর প্রবাহিত হচ্ছে। তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, হয়ে আমাদের ভারতের মধ্যে থেকে প্রবাহিত হয়ে কোথায় প্রবাহিত হয়েছে? বাংলাদেশের যমুনা নাম নিয়ে গিয়েছে। তাহলে দেখো এক জায়গায় সাংপো নাম, এক জায়গায় তোমার হচ্ছে কি ব্রহ্মপুত্র, অনেক জায়গায় এক জায়গায় যমুনা। তাই এই নদীগুলোকে আমরা বলবো আন্তর্জাতিক নদী। অর্থাৎ যে সমস্ত নদ নদী কী হয়, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে 2 বা ততোধিক দেশের উপর থেকে প্রবাহিত হবে, তাকে আমরা বলবো কি? আন্তর্জাতিক নদী। আর অন্তর্দেশীয় নদী কাকে বলবো? না, কোনো একটা দেশের অভ্যন্তরভাগে, কোনো একটা দেশের দেশের অভ্যন্তরভাগে কোনো পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে নদীরা, হয়ে গিয়ে একটা বড় জলাশয়ে গিয়ে পতিত হচ্ছে, তাকে আমরা বলবো কি? অন্তর্দেশীয় বা অন্তর্বাহিনী নদী। যেমন আমাদের ভারতবর্ষের লুনি নদী, এটা খুব গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী। এছাড়া আমাদের এশিয়ার আমদরিয়া, শিবদরিয়া, এগুলো গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছিলে। এটা হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারবো একটা, তাহলে আন্তর্জাতিক নদী আর আমাদের অন্তর্বাহিনী নদী বুঝতে পারলে। আর শাখা নদী উপনদী কাকে বলে? শাখা নদী উপনদী হচ্ছে যখন আমার একটা কোনো বড় বা প্রধান জলধারা যাচ্ছে, যখন আমার কোনো একটা বড় প্রধান জলধারা যাচ্ছে, ঠিক আছে, এই যেতে 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 দেখা গেলো কি, যখন আমার কোনো আশপাশ থেকে ছোটো 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 নদীগুলো আমার এই প্রধান নদীতে মিলিত হচ্ছে, প্রধান নদীতে মিলিত হচ্ছে, তখন তাকে আমরা বলবো কি? উপনদী। বুঝতে পারলে ওটা? যখন কোনো ছোটো ছোটো জলধারা বা ছোটো ছোটো নদী যখন প্রধান নদীতে এসে মিলিত হয়, তখন তাকে আমরা বলি কি? উপনদী। আর এই প্রধান নদী চলতে চলতে যদি কোনো কারণে আলাদা ব্রাঞ্চ একটা শুরু করে বেরিয়ে যায়, ঠিক আছে, কি আমার এখানে সাগরে পতিত হচ্ছে, তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো শাখা নদী। অর্থাৎ প্রধান নদী থেকে যখন কোনো একটা ছোট বা সরু জলধারা বেরিয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি শাখা নদী। যেমন আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আমাদের গঙ্গা নদী, ভারতবর্ষের প্রধান নদী ওই অঞ্চল। সেই নদীর সব থেকে প্রধান যে উপনদীটা আছে সেটা হচ্ছে যমুনা নদী, যেটা আমাদের ভারতবর্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম? যমুনা নদী। তাহলে কার সাথে মিলিত হচ্ছে? গঙ্গার গুরুত্বপূর্ণ বা প্রধান উপনদী হচ্ছে যমুনা নদী। আর গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি নদী, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। ভাগীরথী হুগলি নদীটা, যেটা গঙ্গা নদীর সবথেকে প্রধান শাখা নদী। বুঝতে পারবেন? তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমাদের নদ নদী সংক্রান্ত যে সমস্ত ছোটো 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 পরিভাষা বা সংক্রান্ত আলোচনা বা ধারণা, সেগুলো তোমাদের হয়ে গেল।